Hello everyone, I'm Irfan Habib, currently a second year MBBS student from AIMS Bhubaneswar. I cleared my NEET in 2022 with All India rank 594 and a score of 685. আজ আমরা চ্যাপ্টার নাম্বার 17 ক্লাস 11 সেটা হচ্ছে লোকোমোশন এন্ড মুভমেন্ট পড়বো। ফার্স্ট, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন লোকোমোশন এন্ড মুভমেন্ট? লোকোমোশন আর মুভমেন্টের মধ্যে কি পার্থক্য? সেটা হচ্ছে মুভমেন্ট মানে যখন কোনো বডিতে যে কোনো রকমের চলন এটাকে বলে, আর লোকোমোশন হচ্ছে গমন। অর্থাৎ যখন ব্যক্তি এক স্থান থেকে অন্য স্থানে যায় সেটাকে আমরা বলছি লোকোমোশন। অ্যাজ লোকেশন চেঞ্জ হয়, তো এটা হচ্ছে লোকোমোশন। আর যখন লোকোমোশন চেঞ্জ না হয়, একই স্থানের মধ্যে সে বিভিন্ন পার্টস, বডি পার্টস গুলোকে মুভ করে, সেটা হচ্ছে মুভমেন্ট। দেন এখানে সেটা লেখা আছে যে এবার এই মুভমেন্ট হয়তো সমস্ত অ্যানিমালস এর মধ্যে আমরা লোকোমোশন না দেখতে পারি, যেমন প্লান্ট যাদের কাছে লোকোমোটরি অর্গানস নেই, যারা একই জায়গায় থাকে, তারা কি করতে পারে? তারা বিভিন্ন রকম মুভমেন্ট করে। তাহলে মুভমেন্ট হচ্ছে একটা লিভিং বিংস এর সিগনিফিকেন্ট, এটা তাৎপর্যপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে মুভমেন্ট। কিন্তু লোকোমোশন সেখানে নেই, কারণ লোকোমোশন সমস্ত জীবিত উদ্ভিদের মধ্যে থাকে না। কিছু জীবিত উদ্ভিদ রয়েছে যারা এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে, আবার কিছু রয়েছে যারা এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে না। তো তারা তারা কি জীবিত? না, তারাও জীবিত, যেমন প্লান্ট, তারপর বিভিন্ন অ্যালগি, তারপর ব্রায়োফাইটস, এরোফাইটস, এরা ছত্রাক, এরাও এদের মধ্যে লোকোমোশন না থাকলে এদের মধ্যে মুভমেন্ট রয়েছে, এদের মধ্যে যেহেতু চলন রয়েছে, তাই এদেরকে আমরা জীবিত বলি। তাহলে মুভমেন্ট হচ্ছে লিভিং বিং এর একটা সিগনিফিকেন্ট ফিচার, কিন্তু লোকোমোশন নয়। লোকোমোশন এবার আসে যে প্রাণী এবং উদ্ভিদ উভয়ই অনেক রকমের চলন দেখায়। সেগুলির মধ্যে কি কি হতে পারে? সব থেকে প্রথম যেটি আসে সেটি হচ্ছে প্রোটোপ্লাজমের ঘূর্ণন, যেটা স্ট্রিমিং অফ প্রোটোপ্লাজম। একটি কোষের মধ্যে, এককোষী কোষে যদি, এককোষী কোষের ক্ষেত্রে কি রয়েছে? এককোষী কোষের মধ্যে নিউক্লিয়াস, তার কিছু অন্য সেল অর্গানেলি, এই সেল অর্গানেলি গুলি কোষের, এই যে কোষাঙ্গানী গুলি রয়েছে, কোষের মধ্যে নিজেদেরকে ঘূর্ণন প্রক্রিয়ার মাধ্যমে ঘুরতে থাকে, যাতে ইকুয়ালি সমস্ত পার্টরা বিভিন্ন রকম পুষ্টি পায়। তাই স্ট্রিং অফ প্রোটোপ্লাজম হচ্ছে সব থেকে বেসিক মোড অফ মুভমেন্ট। অ্যান্ড এটা কোথায় দেখা যায়? এককোষী বিভিন্ন জীবেরা, যেমন অ্যামিবা, তাদের ক্ষেত্রে। এবার অন্য অন্য কিছু জীব, যেমন আমরা জানি ডাইনোফ্লাজেলেটস আছে, ক্রাইসোফাইটস আছে, এদের ক্ষেত্রে সিলিয়া, ফ্লাজেলা বা টেন্টেকলের এগুলির মাধ্যমেও বিভিন্ন রকম চলন দেখা যায়। মানুষের ক্ষেত্রে যদি দেখি, মানুষের ক্ষেত্রে আমরা জানি আমরা আমাদের বিভিন্ন, আমরা আমাদের হাত, পা, দেন চোয়াল, আর জীব, সমস্ত জিনিসগুলোকে মুভ করতে পারি। এবার যখন মুভমেন্টের ফলে, এই চলনের প্রক্রিয়ার মাধ্যমে কোনো ব্যক্তির বা কোনো বস্তু যখন নিজের এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে, সেটাকে আমরা লোকোমোশন। তাহলে যে মুভমেন্টের মাধ্যমে লোকেশন চেঞ্জ হয় সেগুলো হচ্ছে লোকোমোশন। উদাহরণ কি রয়েছে? ওয়াকিং, তাই তো, হাঁটা, দৌড়ানো। দেন ফ্লাইং, উড়া, যেটা বার্ডস পারে, তাই তো, এগুলি। এবং সুইমিং, অ্যাজ ইন আর্থ্রোপোডস, ফিশেস। লোকোমোটিভ সাথে যখন কোনো একটি জীব এক স্থান থেকে অন্য স্থানে যায়, তার গমনের জন্য কিছু গমন অঙ্গের প্রয়োজন হয়। গমন অঙ্গ হিসেবে বিভিন্ন জীবের ক্ষেত্রে, বিভিন্ন মেইনলি অ্যানিমালদের ক্ষেত্রে থাকে। তো বিভিন্ন অ্যানিমালের ক্ষেত্রে ভিন্ন রকম থাকবে, ঠিক আছে? তো গমন অঙ্গ ভ্যারি করে। কিছু রয়েছে যেমন হাইড্রা। হাইড্রা কি করতে পারে? নিজের টেন্টিকল যেগুলি রয়েছে, শুঁড় যেগুলো রয়েছে, সেগুলির মাধ্যমে সে নিজের শিকারকে যেমন ধরে, তেমনি তার মাধ্যমে সেই রেখে গমন প্রক্রিয়া করতে পারে, এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে। সেটিকে আমরা বলতে পারি যে হাইড্রা কিসের মাধ্যমে করছে? টেন্টেকলের মাধ্যমে। তাহলে হাইড্রার গমন অঙ্গ কি? টেন্টেকল বা শুঁড়। তেমনি প্যারামেসিয়ামের মতো এককোষী জীবেরা কি করতে পারে? এরা এককোষী জীবেরা প্যারামেসিয়াম ক্ষেত্রে কি সিলিয়া, সিলিয়া রয়েছে, যেটি সিলের প্যারামেসিয়াম যদি দেখি ক্যারাসিন কি ছিল, এই যে যেখানে একটা মুখের মতো ছিল, আর পুরো শরীরে সিলিয়া রয়েছে। তো প্যারামেসিয়ামের সিলিয়া গুলিকে একদিকে মুভ করে বিভিন্ন খাবারকে তার বুলেটের দিকে, সাইটোপ্লাজমের দিকে, খাদ্য বস্তুকে চলনে সাহায্য করে, এবং এই সিলিয়া গুলির মাধ্যমে গমন প্রক্রিয়া হতে থাকে। তো প্যারামেসিয়ামের ক্ষেত্রে
রয়েছে সিলিয়া, হাইড্রা রয়েছে টেন্টেকলস। আমরা কি করি, আমরা আমাদের ক্ষেত্রে আমরা বিভিন্ন রকম, আমরা আমাদের প্রত্যঙ্গগুলি যেমন হাত পা এগুলিকে ব্যবহার করে থাকি গমনের জন্য। এবার লোকোমোশন আর মুভমেন্টের মধ্যে থেকে রিলেশন জিজ্ঞেস করে, তাহলে দেখো তখন আমরা এক স্থান থেকে অন্য স্থানে যাই, তখন কি কি হয়? আমরা একটা পা প্রথমে এগিয়ে দিচ্ছি, তারপর আর একটা পা। তো কিছু চলন প্রক্রিয়া, হাতও আমরা জানি সাইমালটেনিয়াসলি মুভ করে, অপোজিট হ্যান্ড মুভ করে যখন সামনে, ডান পা গেলে তো ডান পা, ডান হাত পিছনে যায়। তো এই যে মুভমেন্ট গুলো, হাত পায়ের একসঙ্গে মুভমেন্ট, তো লোকোমোশন হওয়ার জন্য বা গমনের জন্য চলন জরুরি। কিন্তু সবগুলি যে চলন রয়েছে সেগুলি গমন নয়। যেমন আমরা যদি যখন আমাদের চোয়াল নাড়াচ্ছি, বা আমরা যখন আমাদের জিভ নাড়াচ্ছি, এই সমস্ত দিয়ে আমাদের যেহেতু কোনো লোকেশনের চেঞ্জ হয় না, তো এগুলি গমন নয়। তাহলে অল মুভমেন্টস আর নট লোকোমোশন। বাট যখন কোনো লোকোমোশন হবে, গমন হবে, তখন সেখানে মুভমেন্ট হবে, বাট অল লোকোমোশন আর। এবার প্রাণীর গমন পদ্ধতি ডিপেন্ড করে যে সে কোন বাসস্থানে এবং কোন অবস্থার মধ্যে রয়েছে। যেমন যদি লোকোমোশন বা গমন কখন কখন হয় সাধারণত, খাদ্যের খোঁজে, আশ্রয়ের খোঁজে, বা সঙ্গীর খোঁজে, বা বিভিন্ন উপযুক্ত প্রজনন ক্ষেত্রে ক্ষেত্রে যেখানে সে নিজের প্রজনন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে, বা অভিপেরাশন যেখানে নিজেদের ডিম, এই তো ডিম ছাড়তে পারবে, সেই উপযুক্ত ব্রিডিং বা প্রজনন ক্ষেত্র খোঁজার জন্য, বা অনেক সময় তার একটা অনুকূল জলবায়ুর স্থানেও। আর সব থেকে ইম্পর্টেন্ট আরেকটা রয়েছে, সেটা হচ্ছে স্কেপ ফ্রম দ্য এনিমিস, নিজের শিকারী বা শত্রুগুলির হাত থেকে দূরে থাকার জন্য এই লোকোমোশন বা গমন প্রক্রিয়া সাহায্য করে। টাইপস অফ মুভমেন্ট, চলনের কি কি প্রকার রয়েছে? তো কোষের মধ্যে সাধারণত মানব শরীরের ক্ষেত্রে যদি আমরা দেখি, মানব শরীরে যে সমস্ত চলন প্রধানত দেখা যায় সেগুলি হচ্ছে অ্যামিবয়েড, সিলিয়ার জন্য সিলিয়ারি, এবং মাসকুলার পেশির জন্য পেশি, এবং পেশীয় চলন কোথায় কোথায় দেখা যায় সেগুলি জানছি। প্রথমে আসছি যে আমাদের শরীরে যে রক্ত রয়েছে, রক্তের মধ্যে আমরা জানি বিভিন্ন ফর্মড এলিমেন্টস থাকে। এরকমই কিছু কোষ রয়েছে যেমন ম্যাক্রোফাজ, লিউকোসাইট, যারা কি করে, যারা সাধারণত বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া, মনে করো আমাদের বডিতে কোনো একটা ব্যাকটেরিয়া প্রবেশ করলো, এই ম্যাক্রোফাজ গুলি বা লিউকোসাইট গুলি কি করবে, সেখানে গিয়ে তাকে ফ্যাগোসাইটোসিস করে দেয়। তো এরা এই ব্লাড ভেসেল থেকে বেরিয়ে এই সাইটে কোথায় কিভাবে পৌঁছে দেয় ব্যাকটেরিয়ার কাছে, এটা পৌঁছায় অ্যামিবয়েড মুভমেন্ট মানে। অ্যামিবয়েড মুভমেন্ট কি, অ্যামিবয়েড চলন কি? অ্যামিবয়েড চলন আগেও পড়েছি আমরা, অ্যামিবাতে পড়ে ইন্টারমিডিয়েট জেনেছি যে অ্যামিবয়েড চলন মানে হচ্ছে অ্যামিবা রয়েছে একটা এককোষী জীব, মনে করো একটা কোষ রয়েছে, কোষের মধ্যে আমরা জানি সাইটোস্কেলেটনের মুভমেন্টের ফলে এর মধ্যে কিছু ক্ষণপদের সৃষ্টি হয়। ক্ষণপদ কেন বলছি, কারণ এটা কিছুক্ষণের মধ্যে সৃষ্টি হবে, আবার যখন অ্যামিবা নেক্সট স্টেপে চলে যাবে, এখানে আসবে, তখন তার সেই ক্ষণপদ গুলি হয়ে যায়। তো কিছু সময়ের জন্য যেহেতু এই পদগুলি সৃষ্টি হয়, তাই এদেরকে ক্ষণপদ বলি। ওকে। সিউডোপোডিয়া ফরমেশন, এন্ড সিউডোপোডিয়া ফরমেশন কিভাবে হয়? প্রোটোপ্লাজমের স্টিং, আগে বলেছি প্রোটোপ্লাজমের মধ্যে সাইটোস্কেলেটনের কারণে যে কোষীয় কঙ্কাল রয়েছে তাদের মাধ্যমে কি করতে পারে, সে নিজেদের বিভিন্ন রকম চলন সৃষ্টি করতে পারে, সেরকম ক্ষণপথ তৈরি করে, এই ক্ষণপথের মাধ্যমে এগিয়ে যেতে পারে। কে সাহায্য করে? বিভিন্ন সাইটোস্কেলেটাল এলিমেন্টস অনেক রয়েছে, যেমন অনুতন্তু, মাইক্রোফিলামেন্টস, এগুলি অ্যামিবয়েডের সাহায্য করে। তো কোয়েশ্চেন আসবে যে অ্যামিবয়েড মুভমেন্টের জন্য কি দায়ী? ক্ষণপথ, সিউডোপোডিয়া ফরমেশন। ক্ষণপথের জন্য কি দায়ী? সেটা হচ্ছে স্ট্রিমিং অফ প্রোটোপ্লাজম। সেটা কার জন্য হয়? সাইটোস্কেলেটাল এলিমেন্ট যেমন মাইক্রোফিলামেন্ট। মেকানিজমটা সিলিয়ারি, সিলিয়া যুক্ত বিভিন্ন ধরনের আইপিথেলিয়াম বা আমাদের যে আবরণী কলাগুলি রয়েছে, সিলিয়া অনেক জায়গা রয়েছে, যেমন মনে করো ট্রাকিয়া রয়েছে, দেন ফ্যালোপিয়ান টিউব। তো এই জায়গাগুলিতে কি থাকে, যেমন তুমি ট্রাকিয়ার ক্ষেত্রে দেখো, ট্রাকিয়াতে এরকম সেলগুলির মধ্যে সিলিয়া থাকে। সিলিয়া কি করে? সিলিয়ার মাধ্যমে একটা কোঅর্ডিনেট মুভমেন্ট, সবগুলো সিলিয়া একদিকে মুভ করলে, তাহলে মনে করো যদি এখানে একটা ডাস্ট পার্টিকেল জমে যায় ট্রাকিয়ার মধ্যে, একটা ধুলো কণা এসে পৌঁছালো, যাতে একটা লাংসে না পৌঁছায়, এই সিলিয়া গুলি একদিকে মুভ করে একইভাবে, তাই তো, একটা সমন্বয়ের মাধ্যমে এরা সবাই একই সমন্বয়িত চলনের মাধ্যমে প্রশ্বাসের সময় কি করবে, এটাকে বের করে দিতে পারে, ডাস্ট পার্টিকেল গুলিকে, ধূলিকণাগুলিকে বের করে দেয়। ফ্যালোপিয়ান টিউবে জানি আমরা যে ফ্যালোপিয়ান টিউবের মধ্যে ওভাম যেটা রয়েছে, ডিম্বাণু, সেই ডিম্বাণুটাকে পাস করাতেও সাহায্য করে। তো এটা সমন্বয়িত চলনের মাধ্যমে
এই বিভিন্ন ধরনের ফরেন পার্টিকেল যেগুলি রয়েছে, যেগুলি বাইরে থেকে বায়ুমণ্ডলের মাধ্যমে, বায়ুমণ্ডল থেকে যেগুলি বায়ুর সাথে ধূলিকণা বা বিভিন্ন বিজারিত বস্তু যেগুলি প্রবেশ করে, সেগুলো ট্রাকিয়া কি করতে পারে, প্রশ্বাসের সময় সেগুলিকে অপসারণে সাহায্য করে। এছাড়াও ওভার টাইম যেটা বললাম যে স্থির জননালীর জন্য ডিম্বাণুর চলনও সিলিয়ারি মুভমেন্টের মাধ্যমে হয়। এবার আসছি, আমি যে বললাম যে মাস্কুলার মুভমেন্ট বা পেশিজ চলন, মনে রাখবো পেশিজ চলন স্পেশালি হিউম্যানে অনেক বেশি ডেভেলপড। কি রয়েছে এগুলির মধ্যে? আমাদের বিভিন্ন প্রত্যঙ্গগুলি, হাত পা, আমাদের চোয়াল, জিহ্বা, এই সমস্ত জিনিসের চলনের জন্য পেশিজ চলন জরুরি হয়। তো মানুষ এবং বেশিরভাগ বহুকোষী জীবগুলিতে যে মানুষের সাধারণত যে গমন প্রক্রিয়া বা যে চলন প্রক্রিয়া করে, সেগুলি সাধারণত এই মাসেলের বা পেশির একটি বিশেষ ধর্ম রয়েছে, সেটা হচ্ছে সংকোচন ধর্ম। যে পেশি নিজেকে সংকোচন করতে সক্ষম। তো পেশির এই সংকোচন ক্ষমতার মাধ্যমেই আমরা মানুষেরা বিভিন্ন ধরনের কাজ করতে সক্ষম হয়ে, তাই তো, কাজ করতে সক্ষম। এবার লোকোমোশন যে বললাম, এটা তো মুভমেন্টের কথা হয়, যে পেশিজ চলনে বা পেশিজ চলনে পেশির এই সংকোচন ধর্মটি ব্যবহৃত হয়। আমি বলেছিলাম যে গমন প্রক্রিয়ার জন্য আমরা জানি প্রত্যেকটা আহ প্রত্যেকের মধ্যে আমার হাত পা দুটোর মধ্যে একটা কোঅর্ডিনেশন দরকার, সমন্বয় দরকার, তাই তো? এদের স্পেশাল চলন হয়। তো তার জন্য পেশির সঙ্গে স্কেলিটাল বা আমাদের যে কঙ্কাল তন্ত্র রয়েছে এবং স্নায়ুতন্ত্র, এদের একটা বিশেষ সমন্বয় দরকার। নিউরাল সিস্টেম এক্স্যাক্টলি দেবে, হ্যাঁ, ব্যালেন্স করা দরকার। তো সেই সময় হাড়ের সঙ্গে যদি আমরা জানি পেশি এরকম না, পেশি কিরকম হাড়ের সঙ্গে জুড়ে দিয়েছে স্কেলেটাল মাসলগুলি, তার প্রভাবে মুভমেন্ট করবে। তো তাই লোকোমোশনের জন্য এই তিনটি তন্ত্রেরই, তিনটি অর্গান সিস্টেমেরই বিশেষ ভূমিকা রয়েছে। আমরা এই চ্যাপ্টারে বিশেষ করে জানবো পেশি সম্পর্কে, পেশির প্রকারভেদ, তাদের গঠন, তারা কিভাবে নিজেদের সংকোচন করতে সক্ষম, এবং কিভাবে এরা কঙ্কাল তন্ত্রের সঙ্গে যুক্ত, স্কেলেটাল সিস্টেম। তো প্রথম আসছি পেশির কাছে, মাসেল। চ্যাপ্টার নাম্বার 8, যেখানে তোমরা অলরেডি জেনেছো যে কোষ চ্যাপ্টারে যে কোষের আবরণীতে, যেটাকে আমরা বলি কোষ আবরণী বা প্লাজমা মেমব্রেন বা সেল মেমব্রেন, সেই কোষ পর্দাগুলিতে সিলিয়া এবং ফ্লাজেলা হলো কিছু বর্ধিত। ফ্লাজেলা অনেক বড় বড় হয় আমরা জানি, দৈর্ঘ্যে অনেক বেশি, সিলিয়া গুলি দৈর্ঘ্যে অনেক ছোট। ওকে, ফ্লাজেলা মুভমেন্ট কোথায় দেখা যায়? হ্যাঁ, আমি বলছিলাম না যে কি কি মুভমেন্ট, অ্যামিবয়েড মুভমেন্ট, সিলিয়ারি মুভমেন্ট, মাস্কুলার মুভমেন্ট, তার সঙ্গে ফ্লাজেলার মুভমেন্টটাও জুড়ে নেবে, ফ্লাজেলার জন্য যুক্ত। ফ্লাজেলার জন্য ফ্লাজেলার মাধ্যমে চলনে সক্ষম এরকম একটা চলন যদি বলি, সেটা হচ্ছে আমাদের যে আমাদের যে পুং গ্যামেটটি রয়েছে, সেই পুং গ্যামেটটি যখন আমরা জানি, পুং গ্যামেটটি যখন পাস করে, তাই তো, ফিমেল জেনিটাল এরিয়ার মধ্যে দিয়ে, তো সেই পাসের জন্য এর কাছে একটা বিশেষ ফ্লাজেলা রয়েছে। এটা আমরা জানি হেড, টেল পার্টি রয়েছে, টেল পার্টির মধ্যে ফ্লাজেলা রয়েছে। তো এই ফ্লাজেলার মাধ্যমে স্পার্মাটোজোয়া, তারপর জলের মধ্যে স্পঞ্জগুলি এবং প্রোটোজোয়া মানে ইউগ্লিনার মতো প্রোটোজোয়াগুলি নিজেদের গমন প্রক্রিয়া সম্পন্ন করতে পারে। ওকে, বাট আমাদের মেইন ফোকাস বলেছিলাম মাসেল। তো হোয়াট ইজ মাসেল বা পেশি কি? পেশি হচ্ছে একটি বিশেষ ধরনের কলা, যেটি কি থেকে উৎপন্ন হয়? যেটি উৎপন্ন হয় মেসোডার্ম স্তর থেকে। আমরা জানি যে ভ্রূণকালে বিভিন্ন স্তরগুলি থাকে, সেগুলি হচ্ছে এক্টোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম। এগুলি হচ্ছে সেই দশাগুলি যেগুলি থেকে পরবর্তীতে বিভিন্ন অঙ্গ বা অঙ্গতন্ত্র সৃষ্টি হয়। তো সেই গুলোর মধ্যে মনে রাখবো যে মেসোডার্ম স্তর থেকেই পেশি উৎপন্ন হয়। পেশি বা পুরো মাস্কুলার সিস্টেম রয়েছে, পেশির যে পুরো তন্ত্র রয়েছে, এই পেশি তন্ত্রটাই পুরোটাই মেসোডার্ম থেকে উৎপন্ন হয়। এম ফর মেসোডার্ম, এম ফর মাসেল মনে রাখতে পারি। আর পুরো শরীরের একজন স্বাভাবিক পূর্ণবয়স্ক মানুষের ক্ষেত্রে, তার আহ প্রাপ্তবয়স্ক মানুষের ক্ষেত্রে তার দেহের মোট ওজনের প্রায় 40 থেকে 50% বডির, দেহের যে ওজন, সেটা হচ্ছে দেহের মধ্যে অবস্থিত বিভিন্ন পেশিগুলি। এবার আমি যেমন বলেছিলাম যে পেশির কিছু বিশেষ ধর্ম রয়েছে, যার কারণে এরা চলন এবং গমনে সাহায্য করতে পারে। সেগুলি কি? সেগুলি হচ্ছে এরা উত্তেজক, এরা এদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হতে পারে। তো এগুলি হলো উত্তেজিতা, সংকোচনশীলতা, প্রসারজতা। এরা নিজেদের উত্তেজনা, এরা বিভিন্ন ধরনের স্নায়ু বা অন্যান্য বাহ্যিক
প্রভাবকের মাধ্যমে নিজে উত্তেজিত হতে পারে, তেমনি এরা প্রসারণে সক্ষম, সংকোচনে সক্ষম এবং স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি প্রপার্টিও রয়েছে। টোটাল চারটে প্রপার্টি: এক্সাইটেবিলিটি, কন্ট্রাক্টিলিটি, এক্সটেন্সিবিলিটি আর ইলাস্টিসিটি। কি আরেকবার লিখছি: উত্তেজিতা, সংকোচনশীলতা, প্রসার্যতা এবং স্থিতিস্থাপকতা। এবার বিভিন্ন ধরনের পেশিগুলিকে ভাগ করা হয়েছে কোন ক্রাইটেরিয়ার উপর বা কোন কোন ভিত্তিতে? সেগুলি হলো এরা কোথায় উপস্থিত, এদের লোকেশন, এদের অবস্থান, দেন এদের বাহ্যিক রূপ বা হ্যাঁ বাহ্যিক রূপ, এদের অবস্থান এবং কিভাবে এরা নিজেদের কার্যক্ষমতা, কার্য প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করে, তার উপর ভিত্তিকে পেশিকে তিন ভাগে ভাগ করা হয়। সেগুলি হলো স্কেলিটাল বা অস্থি পেশি। অস্থি পেশি কেন বলছি? তারা স্কেলিটনের সঙ্গে যুক্ত, তাহলে হাড়ের সঙ্গে, কঙ্কাল তন্ত্রের সঙ্গে এরা যুক্ত থাকে। দেন কিছু রয়েছে যারা আমাদের ভিসেরার মধ্যে অর্থাৎ অন্তর্যন্ত্রে রয়েছে, তাদেরকে বলি বিভিন্ন আন্তঃযন্ত্রগুলিতে, তো বিভিন্ন অঙ্গগুলি সৃষ্টি, আন্তর্যন্ত্র অঙ্গগুলি সৃষ্টি করে এগুলো আন্তর্যন্ত্রীয় পেশি। এন্ড সবার শেষে হৃদপেশি। ওকে, স্কেলেটাল মাসেলস বা অস্থি পেশি সম্বন্ধে যদি সবার প্রথমে জানতে চাই, তিনটে পেশিকে যদি ভালো করে দেখি, তো আমি কি কি বলেছিলাম, আমার ক্রাইটেরিয়া কি কি? আমার ভিত্তি হলো, এক হলো এদের ফার্স্ট যেটা বলেছিলাম সেটা হচ্ছে লোকেশন, এরা কোথায় অবস্থিত। দেন এদের বাহ্যিক রূপ কি রকম, এবং এরা কিভাবে নিজেদের রেগুলেট করতে পারে, নিজেদের কাজ, নিজেদের বিভিন্ন কার্যক্ষমতাকে, কার্যিক প্রক্রিয়াকে কিভাবে এরা নিয়ন্ত্রণ করে। তো সবার প্রথমে যেটি সেটি ছিল স্কেলেটাল মাসেল বা অস্থি পেশি। এই স্কেলেটাল মাসেল গুলি, যেমনটি এদের নাম স্কেলেটাল, তাহলে এরা স্কেলিটন বা হাড় বা কঙ্কাল তন্ত্রের সঙ্গে জুড়ে থাকে। লোকেশন, দে আর অ্যাটাচ টু স্কেলেটাল কম্পোনেন্টস লাইক কার্টিলেজ, বোন, কার্টিলেজ নয় মেনলি বোন। অ্যাপিয়ারেন্স, কেমন বাহ্যিক রূপ? এদের বাহ্যিক রূপ স্ট্রিক্ট অ্যাপিয়ারেন্স, অর্থাৎ এদের মধ্যে বিভিন্ন রেখা, আমরা যখন অনুবীক্ষণ যন্ত্রের মধ্যে পর্যবেক্ষণ করবো, তো দেখবো যে এদের মধ্যে এরকম রেখা 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 রয়েছে। এরকম কি নয় ঠিক এক্স্যাক্টলি, দেখো এদের গঠন ঠিক এরকম হয়। তারপর এরকম রেখাযুক্ত, এরকম এরকম রেখাযুক্ত রয়েছে। তো এরকম 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 রেখাযুক্ত, তাই এদেরকে আমরা বলি স্বরেখ পেশি। রেখা রয়েছে, তাই স্বরেখ পেশি। এবং এদের তাহলে কি হবে, স্ট্রাটেড অ্যাপিয়ারেন্স বা স্ট্রিপ্ট অ্যাপিয়ারেন্স, তাই তো, রেখাযুক্ত অ্যাপিয়ারেন্স। আচ্ছা, কিভাবে এরা নিজেদের কার্য প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করে? না, এরা নিয়ন্ত্রণ করে স্নায়ুতন্ত্রের মাধ্যমে। নার্ভাস সিস্টেম, যে আমাদের শরীরে যে স্নায়ুতন্ত্র রয়েছে, স্নায়ুতন্ত্র সেগুলিকে নিয়ন্ত্রণ করতে পারে। এবং যেহেতু স্নায়ুতন্ত্র ভোলান্টারি ভাবে, স্ব ইচ্ছায় এদেরকে সম্পন্ন করতে হয়। আমি জানি, আমি যদি ইচ্ছা করি আমি আমার হাত তুলতে পারি, আমি আমার হাতকে ভাঁজ করতে পারি, আমি আমার পা তুলতে পারছি। তো এই সমস্ত জিনিসগুলি হচ্ছে স্ব ইচ্ছায় হয়, তাই এদেরকে আমরা বলি ঐচ্ছিক পেশি, ভোলান্টারি মাসেলস এদেরকে বলা হয়, ভোলান্টারি বা ঐচ্ছিক পেশি। এরা, এদের কাজ কি? তাই আরেকটা জিনিস এক করতে হবে, ফাংশন। তো ফাংশন কি? এদের ফাংশন হচ্ছে মেইনলি, আমি জানি যে হাত পা ভাঁজ করা বা হাতের সেই সমস্ত কাজগুলো কোথায় ব্যবহৃত হয়? গমন প্রক্রিয়া ব্যবহৃত হয়, তো এক স্থান থেকে অন্য স্থানে যেতে। এবং তাছাড়া দেহ ভঙ্গি পরিবর্তন, উঠতে বসতে, তো বিভিন্ন দেহ ভঙ্গি পরিবর্তন এবং গমন প্রক্রিয়ায় সাহায্য করে এই প্রধান স্কেলেটাল মাসল। প্রথমে বলো, আমার স্টোমাকের মধ্যে যদি কোনো মুভমেন্ট হয়, তাহলে কি আমার দেহভঙ্গি পরিবর্তন হবে? বা আমি কি আমার যে পাকস্থলী রয়েছে, পাকস্থলীর মুভমেন্টকে আমি নিয়ন্ত্রণ করতে পারি? আমি যে আমার ইন্টেস্টাইন আন্তর্জন্ত্রগুলি, অন্ত্র রয়েছে, ক্ষুদ্রান্ত বৃহদান্ত, সেগুলো কি কন্ট্রোল করতে পারি? পারি না। এগুলি হচ্ছে আন্তঃজন্ত্রীয় পেশি, যেগুলি কোথায় উপস্থিত? না, তাহলে এই ভিসেরাল মাসেল বা আন্তঃজন্ত্রীয় পেশিগুলি রয়েছে ইনার ওয়ালস অফ দ্য হলো ভিসেরাল অর্গানস। বিভিন্ন ধরনের যে আন্তঃযান্ত্রিক পেশিগুলি রয়েছে, তাদের ফাঁপা যে আন্তঃযান্ত্রিক অঙ্গগুলি রয়েছে, সেখানে এরা উপস্থিত। যেমন মনে করো অ্যালিমেন্ট, পৌষ্টিক নালী, জনন নালী, এগুলিতে। এবার যেহেতু এদের ক্ষেত্রে যদি আমি দেখি ভালো করে, তো এদের মধ্যে কোন রকম এরকম রেখা যুক্ত নেই, যেহেতু কোনো রেখা নেই এবং বাইরে থেকে দেখতে একদম মসৃণ হয়, তাই এই সমস্ত পেশিগুলিকে অরেখ পেশি বা মসৃণ পেশি বলা হয়। মসৃণ বা অরেখ পেশি।
এবং তাহলে এখানে কি কি লিখতে পারি, স্কেলেটালের পরে আমি যদি লিখছি সাপোজ স্মুথ মাসেলস, তো লোকেশন হচ্ছে এরা কোথায় রয়েছে, এরা রয়েছে বিভিন্ন ধরনের ভিসেরাল অর্গানের ইনার ওয়ালে। অ্যাপিয়ারেন্স স্মুথ আর নন স্ট্যাটেড। রেগুলেশন, এবার বলো আমি কি আমার পাকস্থলীর পেশিগুলিকে নক করতে পারি, বা আমি কি চাইলে আমার ক্ষুদ্রান্তের বিভিন্ন যেগুলো বললাম জননালীকে করতে পারি না। তো এই সমস্ত আন্তঃজন্ত্রীয় অঙ্গগুলির যেহেতু পেশিকে আমি নিয়ন্ত্রণ করতে পারি না, তাই এরা আমাদের ভলান্টারি কন্ট্রোলে, আমাদের ঐচ্ছিক পেশির অংশের নিয়ন্ত্রণ নয়। তো এরা কি, এরা হচ্ছে অনৈচ্ছিক পেশি বা ইনভলান্টারি মাসেলস। দে আর ইনভলান্টারি কন্ট্রোল, নট আন্ডার নার্ভাস সিস্টেম। এরা রয়েছে এএনএস, এটা অটোনমিক নার্ভাস সিস্টেম বলে হয়, যেটার মাধ্যমে এটা নিয়ন্ত্রিত হয়। ওকে, এরা কিসে সাহায্য করে, এদের কাজ কি? এরা সাহায্য করে বিভিন্ন ধরনের, যেমন আন্তঃকেন্দ্রে রয়েছে বিভিন্ন খাদ্য, যেমন খাদ্য নালীর মধ্যে রয়েছে তো খাদ্য নালীতে খাদ্যের স্থানান্তরণ, জননালীর মধ্যে জননালীগুলির স্থানান্তরণ, এই সমস্ত কাজে সম্পন্ন করে। লাস্ট 3 নম্বর পেশি বলেছিলাম, তো সেটা হচ্ছে কার্ডিয়াক মাসেল বা হৃৎপেশি। অবস্থান কোথায় হৃৎ পেশি, তার কোথায় থাকবে, হৃৎপিণ্ডে থাকবে, হার্ট। অ্যাপিয়ারেন্স কিরকম, এদের বাহ্যিক রূপ কিরকম, বাইরে থেকে দেখলে এদের মধ্যে অনেক শাখা দেখা যায় এরকম, এবং এটা অনেকটা সেই ভলান্টারি মাসেলের মতোই ব্রাঞ্চ টাইপের। না, ভলান্টারি মাসেলের ব্রাঞ্চ হয় না, বাট এরা এদের মধ্যে কি দেখা যায়, ব্রাঞ্চ দেখা যায়, অনেক শাখা বসে দেখা যায়। বাইরে থেকে দেখলে এদেরকে, এদের মধ্যে আমি এদের মধ্যে এরকম দাগ দাগ দেখতে পাই, রেখা দেখতে পাই, তাই এরাও রেখাযুক্ত। বেস্ট অন অ্যাপিয়ারেন্স এরা রেখাযুক্ত, স্বরেখ। কিন্তু তুমি কি নিজের হার্টবিট, আমরা কি আমাদের নিজের হৃৎপিণ্ডকে কন্ট্রোল করতে পারি যে কখন পাম্প করবে কখন করবে না? তো যেহেতু আমরা কন্ট্রোল করতে পারছি না, আমাদের ইচ্ছার বিরুদ্ধে, ইচ্ছার মধ্যে নয়, তাই আমরা কি বলতে পারি, এরা হচ্ছে অনৈচ্ছিক। দে আর ইনভলান্টারি ইন নেচার, তাই তো? Okay. এরা তাহলে অনৈচ্ছিক প্রকৃতির, তাহলে বাই ফাংশন এরা ইনভলান্টারি মতো অ্যাক্ট করে, বাট বাই অ্যাপিয়ারেন্স এরা ভলান্টারি মাসেলের মতো বা ঐচ্ছিক পেশির মতো। ঠিক আছে? এবার যদি একটি সাধারণত আমরা এখানে যে গঠনগুলি পড়বো, পেশির গঠন বা পেশির সংকোচন সমস্ত যে বৈশিষ্ট্যগুলি সম্বন্ধে জানবো, সেগুলি মোস্টলি আমাদের ফোকাস থাকবে এই স্বরেখ পেশি বা ঐচ্ছিক পেশির উপর। যদি আমাদের ঐচ্ছিক পেশি সম্বন্ধে ঠিকভাবে জ্ঞান থাকে, আমরা স্মুথ মাসেল বা যে অনৈচ্ছিক পেশি এবং হৃৎপেশি রয়েছে সেগুলো সম্বন্ধে বেশি জানি না, এবং সেগুলো সম্বন্ধে এখানে দরকার নেই। এগুলো সম্বন্ধে জাস্ট একটা ব্রিফ আইডিয়া আমাদের আছে, যে এরা হলো লোকেশন, এদের অ্যাপিয়ারেন্স কি, তাই তাই। তো যদি একটি আমি ঐচ্ছিক পেশি বা স্বরেখ পেশিকে তুলে নিই এবং সেটিকে যদি ভালোভাবে লক্ষ্য করার চেষ্টা করি, তা আমরা দেখতে পাবো যে কি রয়েছে আমাদের দেহে। প্রত্যেকটি যে অস্থিপেশি রয়েছে সেগুলি কিছু ফ্যাসিক্যাল বা পেশি তন্তু গুচ্ছ দিয়ে গঠিত। এখানে দেখতে পাচ্ছি এই এক একটি পেশি তন্তুর গুচ্ছ, যেগুলোকে আমরা বলি ফ্যাসিক্যাল বা মাসেল বান্ডেল। এরকম অনেকগুলি পেশি তন্তু গুচ্ছ রয়েছে, যেগুলো মিলে একটা পেশি উৎপন্ন হয়। এবার পেশি তন্তু গুচ্ছ, যে নামটা ভালো করে দেখো তাহলে বুঝতে পারবে, পেশি তন্তু গুচ্ছ, তার মানে এখানে এক গুচ্ছ পেশি তন্তু রয়েছে, রাইট? আর এই পেশি তন্তুগুলো গুচ্ছের মধ্যে এই পেশি তন্তুগুলো কিভাবে নিজেদের থাকে, সেটা হচ্ছে এই পেশি তন্তু গুচ্ছগুলি একে অপরের সঙ্গে জুড়ে থাকে বিভিন্ন ধরনের কোলাজেন নির্মিত যোগ স্তরের সাহায্যে, যে স্তরটিকে আমরা বলি ফ্যাসিয়া। এবার প্রত্যেকটি পেশি তন্তু গুচ্ছের মধ্যে এক গুচ্ছ পেশি তন্তু রয়েছে বা মাসেল ফাইবার রয়েছে। আর প্রত্যেকটি পেশি তন্তু একটা করে মাসেল ফাইবার গুলি হচ্ছে মাসেল সেলস, আর কিছু না, স্কেলেটাল মাসেল সেলস গুলি। তা যদি কোষ হয় তো এদের বাইরে একটা প্লাজমা পর্দা থাকবে। সেই প্লাজমা পর্দাটা আমরা জানি, এখানে আমরা যদি মনে রাখবো যে পেশির ক্ষেত্রে বা মাসেলের ক্ষেত্রে আমরা সার্কো ওয়ার্ডটা ইউজ করব। ওকে, তো প্রতিটি পেশি তন্তু যে প্লাজমা পর্দা দিয়ে আবৃত থাকে সেটাকে আমরা বলি সার্কোলেমা। আর এই সার্কোলেমা সার্কোপ্লাজমকে ঘিরে অবস্থান করে। আমরা জানি সার্কোপ্লাজমের মধ্যে, এবার দেখো, সার্কোলেমা আর এই যে সাইটোপ্লাজম রয়েছে, সাইটোপ্লাজমের নাম দিলাম সার্কোপ্লাজম, আবরণীটির নাম সার্কোলেমা। এবার এই যে পেশিতন্তুগুলি রয়েছে, পেশিতন্তুগুলি যদি ভালো করে লক্ষ্য করে দেখো, তো পেশিতন্তুগুলির প্রত্যেকটি কোষ বহু নিউক্লিয়াস যুক্ত হয়।
বা সিনসিটিয়াম। আমরা জানি যে প্রাণী কোষে যদি অনেক কোষ নিউক্লিয়াস থাকে সেটাকে আমরা সিনসিটিয়াম বলি। তো এরা সাধারণত সিনসিটিয়াম প্রকৃতির, বা এদের একটি কোষের মধ্যে অনেকগুলি করে নিউক্লিয়াস থাকে, তাই বহু নিউক্লিয়াস যুক্ত কোষ দেখা যায়। আর এদের মধ্যে রয়েছে একটি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এদের শরীরের মধ্যে অনেকগুলি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে। এবার সব যদি সার্কো ইউজ করতে, এখানে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম গুলোকে কি বলবো, সেগুলিকে বলবো সার্কোপ্লাজমিক রেটিকুলাম। এই সার্কোপ্লাজমিক রেটিকুলাম মধ্যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে যে এদের মধ্যে ক্যালসিয়াম আয়ন থাকে ভরা। এই সার্কোপ্লাজমিক রেটিকুলাম গুলি ক্যালসিয়াম আয়নের একটা সঞ্চয় ভান্ডার ভান্ডার প্রচুর পরিমাণে এখানে ক্যালসিয়াম সঞ্চিত থাকে। এবার পেশিতন্তু আর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, যে পেশিতন্তুর মধ্যে বিভিন্ন ধরনের, এদের যদি তুমি সার্কোপ্লাজমটি দেখো, বা এদের যে সাইটোপ্লাজমটা রয়েছে, যেটা আমরা সার্কোপ্লাজম বলছি, তো সার্কোপ্লাজমের মধ্যে অসংখ্য কিছু কিছু করে সাথে সমান্তরাল ভাবে অসংখ্য ফিলামেন্ট থাকে। এরকম ভাবে ফিলামেন্ট গুলি সজ্জিত থাকে। এই ফিলামেন্ট গুলিকে আমরা কি বলি, মাসেলের ফিলামেন্ট, তাই মায়োফিলামেন্ট বা মায়োফিব্রিল। মায়োফিব্রিল। এবার প্রতিটি মায়োফাইব্রিলের উপর পর্যায়ক্রমিকভাবে গাঢ় এবং হালকা ব্যান্ড দেখা যায়। তুমি যদি মায়োফাইব্রিল গুলি দেখো, দেখতে পাবে যে কিছু মায়োফাইব্রিল এরকম রয়েছে, ডার্ক লাইট, দেন ডার্ক, দেন লাইট। তো তো এভাবে গাঢ়, একটি গাঢ়, একটি হালকা, একটি গাঢ়, একটি হালকা, এরকম ব্যান্ড দেখতে পাওয়া যায় অনেকগুলো। তো সাধারণত এই যে অ্যাপিয়ারেন্সটা, এই যে বাহ্যিক রূপটা তোমরা দেখতে পাচ্ছ, যেখানে এরকম একটা গাঢ় হালকা, তারপর আবার গাঢ়, তারপর আবার হালকা, এই যে একটা অ্যাপিয়ারেন্স, একটা বাহ্যিক রূপ দেখতে পাওয়া যায়, সেটা প্রধানত একটি আহ প্রোটিনের সজ্জাক্রমের জন্য হয়, যেটা আমরা জানি অ্যাক্টিন এবং মায়োসিন নামে দুটি প্রোটিন রয়েছে, যাদের সজ্জাক্রমের জন্য এরকমটি হয়। হালকা ব্যান্ডগুলি কিসের জন্য হয়? হালকা ব্যান্ডগুলি প্রধানত অ্যাক্টিনের জন্য। এবং আমরা জানি যে হালকা ব্যান্ডগুলি অ্যাক্টিনের জন্য, এবং এই ব্যান্ডটিকে আমরা বলি আইসোট্রপিক ব্যান্ড। বা যেহেতু একই রকমের এখানে মায়োফাইব্রিল গুলি থাকে, তাই এটা হচ্ছে আইসোট্রপিক। আর যে অংশগুলি ডার্ক দেখতে পাচ্ছ, তাহলে সেখানে একাধিক ফাইব্রিল রয়েছে, মায়োফাইব্রিল, সেটিকে এ বা অ্যানাইসোট্রপিক ব্যান্ড বলা হয়। এবার কিভাবে ব্যান্ডগুলো আসছে আমরা একটু পরে দেখবো। কিভাবে দেখো, এই প্রোটিনগুলি কিভাবে সজ্জিত থাকে, আমরা জানি এই প্রোটিনগুলি সজ্জিত থাকে পরস্পরের সাথে। কিভাবে থাকে দেখো, এগুলি নিজেদের সঙ্গে, এবং এই যে পেশি তন্তুগুলি রয়েছে, বা তুমি যেটা বলছো পেশি তন্তুর মধ্যে উপস্থিত মায়োফাইব্রিল গুলি, অনুদৈর্ঘ্যের অক্ষ যে রয়েছে, সাপোজ আমি যদি এটা কোষটাকে দেখাই, সিলিন্ড্রিক্যাল কোষ, তো কোষের এই যে লঙ্গিটিউডিনাল অ্যাক্সিস রয়েছে, তার রেসপেক্টে এরা প্যারালালি অ্যারেঞ্জ থাকে, সমান্তরাল ভাবে সজ্জিত হয় দণ্ডের ন্যায়। মায়োসিন ফিলামেন্টের তুলনায় অ্যাক্টিন ফিলামেন্ট গুলি সাধারণত পাতলা হয়, তাই এদের যথাক্রমে পাতলা ও পুরু ফিলামেন্ট বলি। তাই আমরা অ্যাক্টিন ফিলামেন্টকে সাধারণত বলে থাকি পাতলা ফিলামেন্ট। কিসের ভিত্তিতে? এদের না, এদের যে কতটা থিকনেস বা পুরুত্ব কতটা। তো অ্যাক্টিন ফিলামেন্ট গুলি পাতলা, এবং মায়োসিন ফিলামেন্ট গুলিকে আমরা বলতে পারি পুরু ফিলামেন্ট। ওকে, সাপোজ স্ট্রাকচার দেখো, যদি ভালো করে দেখো কিরকম গঠন। তো প্রত্যেকটি সেলের মধ্যে এই ব্যান্ডগুলি কিভাবে সজ্জিত থাকে, যে এখানে একটি লাইন থাকে, যেটি হচ্ছে জেড লাইন। জেড লাইন কি? জেড লাইন হচ্ছে প্রত্যেকটা আই সেন্টারের, আই ব্যান্ডের একটা সেন্টার, একটা এসিতে স্তাবক যুক্ত। দেখো কিছু আহ ইলাস্টিক ফাইবার দিয়ে সজ্জিত হচ্ছে জেড ব্যান্ড, জেড একটা লাইন। এই জেড লাইনের মধ্যে কি কি জুড়ে থাকে ভালো করে দেখবি। অ্যাক্টিন লেয়ার গুলি, অ্যাক্টিন লেয়ার গুলি, আর মাঝখানে রয়েছে ফিলামেন্টের লেয়ার গুলি। বোঝা গেছে? যদি ভালো করে লক্ষ্য করে দেখি, তো আমরা দেখতে পাচ্ছি এই যে অংশটা রয়েছে, এদিকেও সেম এরকম অ্যাক্টিন জুড়ে থাকবে, এভাবে নয়, এখানে একটা বেরো রয়েছে, এখানে একটা বেরো রয়েছে। তো ভালো করে লক্ষ্য করে দেখো, এই যে রিজিয়নটা রয়েছে, এইখান থেকে এখান অব্দি, এখান থেকে এখান অব্দি, পুরো স্থানটিতে শুধুমাত্র অ্যাক্টিন ফিলামেন্ট দেখতে পাচ্ছেন। তো একটি টাইপেরই যেহেতু রয়েছে, তাই একে আই ব্যান্ড বলি। এবং যেহেতু এরা পুরুত্বে পাতলা, তাই এখানে হালকা ধরনের ব্যান্ড দেখতে পাওয়া যায়, হালকা ব্যান্ড বা আই ব্যান্ড বা আইসোট্রপিক, এক ধরনেরই রয়েছে এটাই। অন্যদিকে এই জায়গাটা দেখো, পুরো অঞ্চলটায় অ্যাক্টিনও রয়েছে, মায়োসিনও রয়েছে। তো যেহেতু অ্যাক্টিন প্লাস মায়োসিন দুটি উপস্থিত, তাই একে বলা হয় অ্যানাইসোট্রপিক ব্যান্ড।
এবং যেহেতু মায়োসিন ফিলামেন্ট গুলি পুরুত্ব পুরু হয়, তাই এরা পুরু ব্যান্ড বা গাঢ় ব্যান্ড। তো গাঢ় ব্যান্ডের মধ্যে মেইনলি অ্যাক্টিন এবং মায়োসিন দুটো থাকে। এবার এই এ ব্যান্ডের একদম সেন্টারে, যেখানে শুধুমাত্র মায়োসিন উপস্থিত, অ্যাক্টিন যেখানে নেই, সেই অঞ্চলটাকে কি বলা হয়, যেই জায়গাটাকে বলা হয় এইচ জোন। তো বেসিক বেসিক জিনিসগুলো বোঝা গেল। এবার দুটি জেড লাইনের মধ্যবর্তী যে অঞ্চলটি রয়েছে, এখানে দেখো অ্যাক্টিন ফিলামেন্টের সজ্জা, এটাই হচ্ছে যে কোনো মায়োফাইব্রিলের কার্যকারী একক। তাহলে দুটি জেড লাইনের মধ্যবর্তী যে অঞ্চলটি রয়েছে, সেই অঞ্চলটি হচ্ছে কার্যকারী একক। এই অঞ্চলটির নাম কি? এই অঞ্চলটির নাম হচ্ছে সার্কোমিয়ার। বোঝা গেছে আশা করি। তাহলে দেখো কি বললাম, আবার বলছি, অ্যাক্টিন ফিলামেন্ট গুলি মায়োসিনের তুলনায় অনেক বেশি পাতলা হয়, তাই অ্যাক্টিন ফিলামেন্টকে পাতলা ফিলামেন্ট এবং মায়োসিন ফিলামেন্টকে পুরু ফিলামেন্ট বলা হয়। এবার এই আই ব্যান্ডের, দেখো আমি ঠিক বললাম যে আই ব্যান্ড আইসোটোপিক ব্যান্ডের, যেখানে দেখো ইলেকট্রন মাইক্রোস্কোপিতে একদম সেন্টার দেখতে পাচ্ছি একটা স্থিতিস্থাপক পাতলা ফিলামেন্ট গুলো কিভাবে জড়িত রয়েছে একটা জেড রেখার মাধ্যমে দৃঢ়ভাবে। এটা কিভাবে রয়েছে? এটা কি যখন সজ্জিত, এটা রয়েছে এভাবে কিসের মাধ্যমে? এই জেড লাইন বা স্থিতিস্থাপক একটা ফিলামেন্টের মাধ্যমে জড়িত, এটাকে বলে জেড লাইন। এবার দুটি জেড লাইনের মধ্যবর্তী অঞ্চলকে সার্কোমিয়ার বলে। ওকে, তো ফার্স্ট অফ অল, আই ব্যান্ডের একদম সেন্টারে যে স্থিতিস্থাপক তন্তুটি রয়েছে, সেটি হচ্ছে জেড লাইন। এবং এই জেড লাইন আই ব্যান্ডকে দুটি ভাগে ভাগ করে দেয়, আমরা দেখেছিলাম, দ্বিখণ্ড করে দেয়। সেখানে থিন পাতলা ফিলামেন্ট গুলি আই ব্যান্ডের সঙ্গে, পাতলা ফিলামেন্ট জেড রেখার সঙ্গে দৃঢ়ভাবে যুক্ত হয়ে থাকে। অন্যদিকে পুরু ফিলামেন্ট যেটি, সেটা হচ্ছে এ ব্যান্ড। এ ব্যান্ড গুলি কিভাবে সজ্জিত থাকে? এ ব্যান্ড গুলি, তো এ ব্যান্ড গুলি কিভাবে সজ্জিত থাকে? এ ব্যান্ড গুলি পুরু ফিলামেন্ট গুলি ওই ব্যান্ডের মাঝখানে একটি পাতলা তন্তুময় পর্দার সাহায্যে। এটা ভালো করে যদি দেখো, তুমি বলবে তাহলে এই এ ব্যান্ড গুলি কিভাবে জুড়ে রয়েছে। তো এ ব্যান্ড গুলি মাঝখান বরাবর একটি এম লাইন বলে রয়েছে, একটা তন্তুময় পর্দা রয়েছে, একটা তন্তুময় পর্দা, তন্তুময় পর্দা যেটা হচ্ছে এম লাইন, এর মাধ্যমে এরা মাঝখান বরাবর একত্রিত হয়ে থাকে ইন দা মিডল। তিন ফাইবার পাতলা তন্তুময় পর্দা, এটা হচ্ছে এম লাইন। তো এই এ এবং আই ব্যান্ড গুলি দেখো কিভাবে রয়েছে। প্রথমে একটা জায়গায় এ ব্যান্ড, আবার আই ব্যান্ড, আবার এ ব্যান্ড, আবার এ ব্যান্ড, এভাবে সজ্জিত রয়েছে। তো যেখানে আর আই ব্যান্ডকে মাঝখানে বরাবর কে করেছে ভাগ? জেড লাইন। দুটি জেড লাইনের মধ্যবর্তী এই অঞ্চলটি হচ্ছে যে কোনো পেশির কার্যকরী এবং সংকোচন, সংকোচনে কার্যকরী এখন, মানে সাকসেস, যদি যখন কন্ট্রাকশন হবে তখন এই পার্টটাই কন্ট্রাক্ট করবে, তাহলে ওভারঅল পেশি কন্ট্রাক্ট করবে। তো এই অংশটিকে, কার্যকরী এককটির নাম আমরা কি দিলাম? সার্কোমিয়ার। যখন পেশিগুলি মনে করো কোন রকম বিশ্রাম অবস্থায়, কোন রকম কার্যক্রম সংকোচন করছে না, সাধারণ অবস্থায়, তো সাধারণ অবস্থায় কি হয়, উভয় পক্ষ থেকে যে ভালো করে লক্ষ্য করে দেখো, তো এই দেখতে পাচ্ছি যে উভয় পক্ষে থিক ফিলামেন্ট বা পুরু ফিলামেন্ট গুলির উপর পাতলা ফিলামেন্ট গুলি এদেরকে, পাতলা ফিলামেন্ট পুরু ফিলামেন্টের মুক্ত প্রান্তগুলি কি করে আংশিকভাবে অতিক্রম করে ফেলে, যেরকম সম্পূর্ণরূপে নয়, আংশিকভাবে অতিক্রম করে। তো মাঝখানে যে অংশটা অতিক্রম করতে পারে না, সেই অংশটিকে আমরা কি নাম দিয়েছিলাম? এইচ জোন বা এইচ অঞ্চল। Okay? তো ওভারঅল নামগুলো বোঝা গেছে। হোয়াট is I band, what is A band, what is Z line, what is M line, what is H zone. ওকে, চল এবার আসি প্রত্যেকটা, আমি যে বললাম অ্যাক্টিন এবং মায়োসিনের মতো তন্তুগুলি দিয়ে গঠিত। এবং আমি বললাম একটি তন্তু রয়েছে যে তন্তুটিকে আমরা নাম দিয়েছি পাতলা তন্তু। আবার একটা তন্তু রয়েছে যেটা আমরা নাম দিয়েছি পুরু তন্তু। এবং কোথায় কোনটা অবস্থান করে তার ভিত্তিতে এরা বিভিন্ন রকম গাঢ় এবং আহ, হালকা ব্যান্ড তৈরি করে, যেগুলির ভিত্তিতে এদেরকে আমরা আই ব্যান্ড এবং এ ব্যান্ড নাম দিয়েছি। এবার আসি নেক্সট পার্ট, সেটা হচ্ছে এদের গঠনগুলি সম্বন্ধে জানি, অ্যাক্টিন ফিলামেন্ট আর মায়োসিন ফিলামেন্ট। তো অ্যাক্টিন কি? দেখো প্রত্যেকটি অ্যাক্টিন ফিলামেন্ট সাধারণত দুটি ফিলামেন্টাস বা তন্তুময়, কি হয় এতে দেখো ভালো করে বুঝি। অ্যাক্টিন ফিলামেন্ট পাতলা ফিলামেন্ট গুলি কি করছে? এফ অ্যাক্টিন বা তন্তুময় অ্যাক্টিন গুলি, দুটি অ্যাক্টিন এরকম ফিলামেন্টাস অ্যাক্টিন, দেখো ভালো করে দেখো এখানে গঠনটা। এটি একটি এফ অ্যাক্টিন, এটি একটি এফ অ্যাক্টিন, দুটি এফ অ্যাক্টিন, দুটি এফ অ্যাক্টিন নিজেদের উপর পেঁচিয়ে, পরস্পরের উপর পেঁচিয়ে এরা প্যাটার্ন অবস্থায় তৈরি করে একটা অ্যাক্টিন ফিলামেন্ট বা পাতলা ফিলামেন্ট।
প্রত্যেকটি আবার এই যে এফ বা প্রত্যেকটি যে এফ অ্যাক্টিন গুলি রয়েছে, এই এফ অ্যাক্টিনের মধ্যে মনোমার থাকে জি বা গ্লোবিউলার অ্যাক্টিন। এই যে প্রত্যেকটি গ্লোবিউলার অ্যাক্টিন দিয়ে একটা পুরো ফিলামেন্টাস অ্যাক্টিন বা একটি পুরো তন্তুময় অ্যাক্টিন উৎপন্ন হয়, আর দুটো অ্যাক্টিন পরস্পরের মধ্যে পেঁচিয়ে গিয়ে একটা পুরো অ্যাক্টিন ফিলামেন্ট বা পাতলা ফিলামেন্ট তৈরি করে। ঠিক আছে, এবার আমরা জানি, ভালো করে যদি দেখো, দুটো ফিলামেন্ট রয়েছে এফ অ্যাক্টিন ফিলামেন্ট গুলি। এবার এই এফ অ্যাক্টিনের সঙ্গে আরেকটি ফিলামেন্ট রয়েছে। দেখো, অ্যাক্টিনের গঠনটা তোমরা বুঝে গেছো, কিন্তু এই অ্যাক্টিন ব্যান্ড গুলি যেভাবে পেঁচিয়ে পরস্পর রয়েছে, তো এই প্যাঁচানো তো খুলে যেতে পারে, তাই তো? তো তার জন্য আরো কিছু কিছু প্রোটিন, যেমন ট্রোপোমায়োসিন নামে একটি প্রোটিন রয়েছে, যেটি পুরো অ্যাক্টিনের দৈর্ঘ্য বরাবর অ্যাক্টিনের সঙ্গেই চলে। দেখো, এটি রয়েছে, এইটির নাম হচ্ছে ট্রোপোমায়োসিন, যাতে খুলে না যায়। তো এরাও সংখ্যা করেই দূর, এরাও সংখ্যা নাম্বার 2। দুটো ট্রোপোনিন দেখো, দুটো ট্রোপোমায়োসিন এভাবে অ্যাক্টিনের সঙ্গে সঙ্গে বাস করে। আর একটা জটিল ধরনের প্রোটিনের, একটা প্রোটিন নয়, কারণ এখানে একাধিক প্রোটিন রয়েছে, তাই তো? তাই একে আমরা বলি একটা কমপ্লেক্স প্রোটিন। সেটা হচ্ছে কি ট্রোপোনিন। ট্রোপোনিন হচ্ছে কমপ্লেক্স, তিন টাইপের রয়েছে, তিনটে একসঙ্গে, তিনটে রয়েছে, ট্রোপোনিন আই, ট্রোপোনিন সি, ট্রোপোনিন এ। তো তিনটি করে থাকে বলে এদেরকে আমরা জটিল ধরনের একটা প্রোটিন গঠন বলি। এই গঠনগুলো ট্রোপোমাইসিনের উপর থাকে, কিন্তু এটা কন্টিনিউয়াস নয়, কিছু দূরে দূরে গিয়ে অবস্থান করে, তাই তো? একটা নির্দিষ্ট দূরে দূরে এই নিয়মিত ব্যবধানের মধ্যে এই ট্রোপোমায়োসিনের উপর ট্রোপোনিন গুলি সজ্জিত থাকে। তো সাধারণত যখন আহ বিশ্রামরত অবস্থায় রয়েছে, এই বিশ্রামরত অবস্থায় কি করে, এই বিশ্রামরত অবস্থায় ট্রোপোনিন গুলি অ্যাক্টিনের উপর অ্যাক্টিনের উপর যে অঞ্চলগুলিতে মায়োসিন এসে জুড়তে পারে, সেই সক্রিয় অঞ্চলগুলিকে ট্রোপোনিন ঢেকে রাখে, বা ট্রোপোনিন সেই অঞ্চলগুলিকে ঢেকে রাখে, যাতে এরা মায়োসিনের সঙ্গে জুড়তে না পারে। তাহলে দ্বিতীয়, এবার কি বললাম, দ্বিতীয় যে তন্তুটি ছিল, সেটা দ্বিতীয় যে ফিলামেন্ট তন্তুটি সেটা হচ্ছে মায়োসিন। মায়োসিন কি? মায়োসিন একটা পলিমার। মায়োসিনের মনোমার গুলি কি কি বলা হয়? মেরোমায়োসিন। প্রত্যেকটি মায়োসিনের মনোমারের নাম হচ্ছে মেরোমায়োসিন। এবার মেরোমায়োসিনের গঠন দেখো, এটা হচ্ছে মেরোমায়োসিন। এবার মেরোমায়োসিন রয়েছে এরকম, মেরোমায়োসিন গুলি মনোমার গুলি সজ্জিত হয়ে 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 আমাদের একটা পলিমার তৈরি করে, যেটার নাম হচ্ছে মায়োসিন। মেরোমায়োসিন এর দুটি অংশ রয়েছে। কি কি অংশ? একটি বটিকাকার, ভাষা দিতে সেরকম গ্লোবুলার শেপ, এটি বটিকাকার বা গ্লোবুলার একটা হেড রয়েছে মাথায়, এবং তার সঙ্গে একটি ছোট মস্তক, ঠিক আছে, তার সঙ্গে একটা লেজ রয়েছে। তো এটা পুরো হেড পার্ট, আর এটা পুরো টেল পার্ট। এবার যে হেড পার্টটা রয়েছে, তো এই হেডের সঙ্গে মস্তকের সঙ্গে একটা ছোট বাহুও রয়েছে, ক্রস আর্ম বলে, শর্ট একটা আর্মও রয়েছে, বা একটা বাহু রয়েছে। তাহলে বলো, হেড কিভাবে টেলের সঙ্গে যুক্ত? এই বাহুর মাধ্যমে। এবার গ্লবিউলার হেড, এই যে বটিকাকার মস্তক এবং এই বাহু, এই দুটিকে মিলে একসাথে বলা হয় হেভি মেরোমাইসিন। তোমরা যদি ভালো করে দেখো তো দেখতে পাচ্ছ যে অবশ্যই এটি ভারী, তাই তো? তাই এটা হচ্ছে ভারী মেরোমাইসিন বা এইচএমএম, হেভি মেরোমাইসিন। আর টেল পার্ট যেটা রয়েছে সেটা একটু হালকা, তো এই পার্টটার নাম আমরা দিয়েছি হালকা ধরনের। তো সেটা হচ্ছে হালকা বা লাইট মেরোমাইসিন। এই ভারীর মধ্যে কি কি অংশ এলো? তাহলে ভারীর মধ্যে এক হলো মস্তক, আর সেই ছোট বাহুটি। এবং তুমি যদি পুরো মায়োসিনের গঠন দেখো ভালো করে, এখানে আগের পেজে ছিল মায়োসিনের গঠন, তো মায়োসিনের গঠনটা ভালো করে দেখলেই দেখতে পাচ্ছি যে, এই দেখো, মেরোমায়োসিন, 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 মেরোমায়োসিন এভাবে রয়েছে। তো মেরোমায়োসিনের এইচএমএম বা হেভি মেরোমায়োসিন অংশটি, যে ভারী মেরোমায়োসিন অংশটি, কিছু দূরত্ব দূরে দূরে, কিছু দূরে দেখতে পাচ্ছি যে ভারী মেরোমায়োসিন অংশটি নির্দিষ্ট দূরত্বে একটা কোণে বাইরের দিকে অভিযুক্ত রয়েছে, একটা তখন নির্দিষ্ট অ্যাঙ্গেল রয়েছে এদের মধ্যে, বুঝতে পারছি? এটা একটা অ্যাঙ্গেল রয়েছে, একটা নির্দিষ্ট কোণে এরা বাইরের দিকে অভিযুক্ত হয়। এবার তাহলে এই যে মস্তক অংশটি রয়েছে, যে বটিকাকার মস্তক অংশটি রয়েছে, মস্তক অংশের কাজ কি? মস্তক অংশের মধ্যে ভালো করে দেখো, এখানে দুটি স্থান রয়েছে। একটি স্থান রয়েছে যেখানে, যেটি কি অ্যাক্টিনের সঙ্গে জুড়বে যখন সংকোচন প্রক্রিয়া হয়, সেই প্রক্রিয়া আমরা পড়বো এরপরে। সেই প্রক্রিয়ার সময় এটি গিয়ে অ্যাক্টিনের সঙ্গে জুড়ে যায়, সেই অংশটিকে আমরা বলি অ্যাক্টিন সংযুক্ত স্থান। আরেকটি অংশ আমরা জানি
যে এই যে পেশিগুলির মুভমেন্ট করানোর জন্য, চলনের জন্য আমরা জানি সেখানে শক্তির প্রয়োজন হয়। শক্তি কি রূপে ব্যবহৃত হয়? সেটা হচ্ছে এটিপি রূপে, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। তো এই অ্যাডিনোসিন ট্রাইফসফেট কিভাবে কোথায় যুক্ত হবে? এটি গিয়ে যুক্ত হবে হেভি মেরোমাইসিনের একটি অংশ রয়েছে হেড অংশে, মস্তকের মধ্যে একটা অংশ রয়েছে, এটা হচ্ছে এটিপি বাইন্ডিং সাইট, এটিপি সংযোগস্থান। এটিপি এখানে এসে জুড়বে, আর হেড গিয়ে অ্যাক্টিনের সঙ্গে জুড়ে যায়। ওকে, কিভাবে হচ্ছে পুরো প্রক্রিয়াটি এবার বুঝবো। সেটি হচ্ছে পরবর্তী টপিক, সেটা হচ্ছে পেশি সংকোচন পদ্ধতি। এটা অনেক সময় শর্ট নোট হিসেবে জিজ্ঞেস করা হয়, এনএমসিকিউ এই পার্ট থেকে আসার চান্স অনেক বেশি। সো সিম্পল, দেখো, দু তিনটি স্টেপের মাধ্যমে পুরো পেশি সংকোচন প্রক্রিয়া রিপিট হয়। পুরো একটা প্রক্রিয়াটি কি হয় না, কিছু ঘটনা রয়েছে যেগুলো বারবার নিজেদেরকে পুনরাবৃত্ত করতে। কি হয় বুঝি। পেশি সংকোচন প্রক্রিয়া ব্যাখ্যা করার জন্য সব থেকে বেশি পরিমাণে যে তত্ত্বটিকে এখন আমরা মেনে চলি বা যে তত্ত্বটিকে আমরা একসেপ্ট করেছি, সেই তত্ত্বটি হচ্ছে স্লাইডিং ফিলামেন্ট থিওরি বা স্লাইডিং ফিলামেন্ট স্লাইডিং ফিলামেন্ট অর্থাৎ তন্তুগুলি স্লাইড করে যাবে, একটির উপর আরেকটি স্লাইড করে। কিভাবে করে দেখো, এই তত্ত্ব অনুযায়ী পুরু ফিলামেন্ট যেগুলি রয়েছে, ঠিক ফিলামেন্ট অর্থাৎ মায়োসিনের কথা বলছে, মায়োসিন ফিলামেন্টের উপর থিন ফিলামেন্ট বা অ্যাক্টিন ফিলামেন্ট গুলি গড়িয়ে যায়। এই গড়িয়ে চলার ফলে বা এই স্লাইডিং এর কারণে সেখানে একটি সংকোচনের সৃষ্টি হয়। কিভাবে দেখো, ফার্স্ট থিং, আমি বলেছিলাম পেশি সংকোচনের জন্য স্নায়ুতন্ত্র থেকে স্নায়ুতন্ত্র যুক্ত, তাই তো, চলনের জন্য করার জন্য। তো স্নায়ুতন্ত্রে নির্দিষ্ট পরিমাণে যখন উদ্দীপনা আসে যে হ্যাঁ পেশি সংকোচনের প্রয়োজন, সাপোজ আমার ব্রেন বলছে যে আমি এক জায়গায় অন্য জায়গায় যেতে চাই, তো ব্রেন সেখান থেকে সিগন্যাল পাঠাবে আমার পায়ের পেশিগুলিকে। ঠিক আছে, তো পায়ের পেশিগুলিতে একটি আহ চেস্টীয় নিউরন বা যে আজ্ঞাবহী নিউরন যেগুলি রয়েছে, মোটর নিউরন, সেই মোটর নিউরনের মাধ্যমে উদ্দীপনা এসে পৌঁছালো কোষের কাছে, পেশিগুলির কাছে। এই এখানে আরেকটা টার্ম আছে, পুরো পেশি, দেখো পেশি এবং পেশির সঙ্গে যুক্ত এই মোটর নিউরনটি, এই ইউনিটটাকে একসাথে বলে মোটর ইউনিট। মোটর ইউনিট, কারণ এরা মিলেই, দেখো মোটর মানে কি, আজ্ঞাবহ। আমাদের স্নায়ুতন্ত্র থেকে উদ্দীপনা এসেছে যে আমাকে আমার পাটি তুলতে হবে, বা আমার পাটিকে আমি সংকোচন করতে চাই, আমার যে হাঁটুতে হাঁটু আমি ভাঁজ করতে চাই। তো সেখান থেকে উদ্দীপনা এসছে, উদ্দীপনা এই মোটর ইউনিট, এই যে চেষ্টি ঘটনাটা, এই যে আজ্ঞাবাহী ঘটনাটা, তো সেটা কি না নিউরন এবং পেশি দুজনে মিলে, তো এই পুরো অংশ, পুরো দুটিকে একসঙ্গে বলে মোটর ইউনিট। এবার এখানে একটা অংশ রয়েছে, কি রকম হয় সাপোজ আমি দেখাচ্ছি তোমাদেরকে। এইটা মনে করি আমি পেশির সার্কোপ্লাজম, পেশির সার্কোপ্লাজম গুলি সাপোজ এভাবে রয়েছে, আর এখানে নিউরনের, দেখো নিউরনের এন্ড, ঠিক আছে। এই যে জাংশনটা, যেখানে এখানে নিউরনের, চেস্টো নিউরন, চেস্টো নিউরন এবং পেশির সার্কোলেমার যে সংগঠন, এই যে সঙ্গ, যেখানে এরা একে অপরের সঙ্গে মিলিত হলো বা এই সংযোগ স্থলটিকে কি নাম দেওয়া হয়েছে? এই সংযোগ স্থলটির নাম হচ্ছে নিউরোমাস্কুলার জাংশন, NMJ, নিউরোমাস্কুলার জাংশন বা স্নায়ু পেশির সংযোগ স্থল। অপর নাম, যেহেতু একটা এন্ড প্লেট, এটাকে মোটর এন্ড প্লেটও বলে। দেখো, নিউরন আর পেশিকে মিলে আমরা বলছিলাম মোটর ইউনিট, আর এই অংশটাকে কি বলি, যেখানে এটা যখন সংযুক্ত হচ্ছে সেই অংশটা হচ্ছে মোটর এন্ড প্লেট। ওকে, বা স্নায়ু পেশি সংযোগস্থল, নিউরোমাস্কুলার জাংশন। তো যে কোনো স্নায়ু উদ্দীপনা যখন সেই সংযোগস্থলে পৌঁছায়, সংযোগস্থলে পৌঁছালে আমরা জানি সেখান থেকে বিভিন্ন ধরনের নিউরো ট্রান্সমিটার রিলিজ হয়। তো এখানে কি সাধারণত খরিত হয়? সাধারণত অ্যাসিটাইল কোলিন খরিত হয়। অ্যাসিটাইল কোলিন খরিত হলো, যেটি কি করে, অ্যাসিটাইল কোলিনের মাধ্যমে আমরা জানি এই পুরো পেশির মধ্যে অ্যাকশন পোটেনশিয়াল সৃষ্টি হয়। তোমরা স্নায়ুতন্ত্রে পড়বে যে কিভাবে সেখানে ক্রিয়া বিভব বলে একটি জিনিস, সেটা অ্যাকশন পোটেনশিয়াল, সেটি সৃষ্টি হয়। এটি সৃষ্টির ফলে পেশির মধ্যে এই এটি যখন, সাপোজ এখানে অ্যাকশন পোটেনশিয়াল সৃষ্টি হলো, অ্যাকশন পোটেনশিয়াল, অ্যাকশন পোটেনশিয়াল, অ্যাকশন পোটেনশিয়াল, ক্রিয়া বিভব সৃষ্টি হলো। তো ফলে কি হচ্ছে, যখন এখানে একটি ক্রিয়া বিভব সৃষ্টি হয়, সেই ক্রিয়া বিভবটা পুরো সার্কুলাজমের মধ্যে ছড়িয়ে পড়ে। যখন সার্কুলাজমের মধ্যে ক্রিয়া বিভব ছড়িয়ে পড়ে, আমরা জানি তখন ক্যালসিয়াম আয়ন গুলি ওপেন হয়ে যায়। কোথায়? সার্কোপ্লাজমের মধ্যে যে সার্কোপ্লাজমিক রেটিকুলাম রয়েছে, সার্কোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে আমি কি বলেছিলাম, ক্যালসিয়াম সঞ্চিত থাকে। সেই ক্যালসিয়াম আয়নগুলি তখন ক্ষরিত হতে শুরু করে। ক্যালসিয়াম আয়ন যখন ক্ষরিত হয়ে যায়, তখন ক্যালসিয়াম আয়ন গিয়ে জুড়ে যায়
ট্রোপোনিন বলেছিলাম, ট্রোপোনিন কোথায় থাকে? ট্রোপোনিন থাকে হচ্ছে আমার হালকা ফিলামেন্ট বা অ্যাক্টিনের উপর। আমরা জানি ট্রোপোমাইসিন রয়েছে, সেই ট্রোপোমাইসিনের উপর একটা জটিল রয়েছে ট্রোপোনিন। তো আমি বলেছিলাম ট্রোপোনিনের তিনটি পার্ট থাকে। ট্রোপোনিনের সঙ্গে একটা ক্যালসিয়াম যুক্ত অংশ রয়েছে, সেখানে কি ট্রোপোনিন জুড়ে যায়। যখনই ক্যালসিয়াম জুড়ে যায় ট্রোপোনিনের সঙ্গে, তখন ট্রোপোনিনের যে অংশটি ট্রোপোমাইসিনের সঙ্গে জুড়ে ছিল, সেই অংশটি মধ্যে এখানে চেঞ্জ হয়। ঠিক আছে, একটা কনফরমেশনাল চেঞ্জ হয়, যার ফলে এটি যে ট্রোপোমাইসিনের মাধ্যমে অ্যাক্টিনের, আমরা জানি অ্যাক্টিনের সেই অংশগুলিকে কভার করছিল যেটির সঙ্গে মায়োসিনের হেড জুড়ে যায়। তো সেই অংশটা ধর আনমাস্ক হয়ে যাবে, তাই তো? তাহলে অ্যাক্টিনে অবস্থিত মায়োসিনের সেই সংযুক্তি স্থানটি উন্মুক্ত হয়ে গেল। এবার এবার আমরা জানি মায়োসিন হেডের কাছে দুটো পার্ট ছিল, একটা অ্যাক্টিন বাইন্ডিং সাইড, একটা এটিপি বাইন্ডিং সাইড। এই এটিপি বাইন্ডিং সাইডে এখানে এটিপি যুক্ত হয় এবং এটিপির হাইড্রোলিসিস হয়। এটিপি যখন আদ্র বিশ্লেষণ করে, তখন সেখান থেকে এডিপি এবং এটিপিআই উৎপন্ন হয়। এবং এই শক্তিকে ব্যবহার করে মায়োসিন হেডগুলি, মায়োসিনের মস্তকগুলি গিয়ে এবার অ্যাক্টিনের উপর যে অঞ্চলগুলি মায়োসিনের সঙ্গে রেডি দিয়েছে সেখানে গিয়ে জুড়ে গেল। সো দিস ওয়াজ দ্য মেথড। অ্যাক্টিন গিয়ে মায়োসিনের সঙ্গে জুড়ে গেল, ক্রস ব্রিজ ফর্মেশন হয়ে গেল। ক্রস ব্রিজ ফর্মেশন, এই ঘটনাটাকে আমরা ক্রস ব্রিজ ফর্মেশন। একটা ব্রিজের মধ্যে রয়েছে ক্রস ব্রিজ, তো ক্রস ব্রিজ তৈরি হয়ে গেল। ক্রস ব্রিজ তৈরি গেলে এবার কি হবে? শুধু কি জুড়ে যাবে? জুড়ে গেলে কি করছে, বেশি সংকোচন হচ্ছে না? এবার কি হয়, যখন জুড়ে গেল, এটা অ্যাক্টিন ফিলামেন্ট রয়েছে, অ্যাক্টিন ফিলামেন্টের উপর গিয়ে মায়োসিনের মস্তকটি জুড়ে গেল। এবার আমি বলেছিলাম তোমাদেরকে যে এইটা আই ব্যান্ড, এগুলি এ ব্যান্ড, এগুলি এ ব্যান্ড, আর মাঝখানে এটা রয়েছে এইচ জোন। এবার দেখো, যদি মায়োসিনের হেড গুলো গিয়ে অ্যাক্টিনের সঙ্গে জুড়ে যায়, এবার এরা কি করবে? এবার এরা কি করে, এ ব্যান্ডের সেন্টারের দিকে, এটা সেন্টার তো ব্যান্ডের, এ ব্যান্ডের সেন্টারের দিকে অ্যাক্টিন ফিলামেন্ট গুলোকে টানতে শুরু করবে। যখন অ্যাক্টিন ফিলামেন্ট গুলিকে এরা এ ব্যান্ডের সেন্টার বা এ ব্যান্ডের কেন্দ্রের দিকে যখন এদেরকে টানা শুরু করবে, তখন এ ব্যান্ডের সঙ্গে কি জুড়ে রয়েছে? জেড লাইন। দেখো এই ব্যান্ডের সঙ্গে জেড লাইন রয়েছে জুড়ে, এই জেড লাইন। জেড লাইন গুলো তখন কাছাকাছি আসবে। এবার যখন, এবার জেড লাইন, জেড লাইন, দুটি জেড লাইনের মধ্যবর্তী অঞ্চলকে আমরা বলছিলাম সার্কোমিয়ার। সার্কোমিয়ারই হচ্ছে কোষ যখন সংকোচন করে, এই অঞ্চলটাই সংকোচন হয়, কার্যকরী একক বলেছিলাম সংকোচনে। তো যখন দুটি জেড লাইন পাশাপাশি আসছে, তখন আমরা জানি সার্কোমিয়ারের দৈর্ঘ্যের মধ্যে একটি হ্রাস হয়। এই ঘটনাটাকেই বলে কন্ট্রাকশন বা সংকোচন। তাহলে সংকোচন হয়ে গেল, দুটি জেড লাইন কাছাকাছি এলো, সংকোচন হলো। সো হোয়াট হ্যাপেন্স, দেখো দুটি জেড লাইন কাছাকাছি চলে এলো, এই জোন হ্রাস পেয়ে যায়, কিন্তু এই জোন সেমই থাকে। কি কি চেঞ্জ হচ্ছে? জেড লাইন কাম ক্লোজার, এইচ জোন ডিক্রিজ। দেখো এইচ জোন যে অংশটি ছিল, যেখানে শুধু মায়োসিন ছিল, সেই অংশটি দৈর্ঘ্য হ্রাস পেয়েছে। কিন্তু এ ব্যান্ড মানে যেখানে পুরো এই মায়োসিন ব্যান্ডটি রয়েছে, সেটা তো সেম রয়েছে, কারণ মায়োসিনের দৈর্ঘ্য তো চেঞ্জ হয়নি, জাস্ট একটির উপর আরেকটি গড়িয়ে গেছে। তাই এ ব্যান্ডের সাইজ সেম রয়েছে, সাইজ সেম। কিন্তু আই ব্যান্ডের দৈর্ঘ্য হ্রাস পেয়ে গেছে, যেহেতু কাছাকাছি এসে গেছে জেন ব্যান্ড, তো আই ব্যান্ডের সাইজ ডিক্রিজ, বাট এ ব্যান্ড সাইজ সেম। এগুলো কিছু কমন কোয়েশ্চেন যেগুলো জিজ্ঞেস করা হয়। তাহলে এখান থেকে আমরা এটা বুঝে গেলাম যে সংকোচনের প্রভাবে আই ব্যান্ড গুলির দৈর্ঘ্য হ্রাস পেয়েছে, কিন্তু এ ব্যান্ডের দৈর্ঘ্য কোনো রকম চেঞ্জ হয়নি, যেমনটি ছিল সেরকমই আছে, দৈর্ঘ্য অপরিবর্তিত রয়েছে। এবার কি হবে? মায়োসিন আমি তুমি বললে যে এডিপি আদর বিশ্লেষণ হয়ে এরা জুড়ে গেল। এবার যখন ধীরে ধীরে সেখান থেকে এডিপি রিলিজ হয়, ক্রস ব্রিজ ফর্মেশন তো হয়ে গেল, তো এডিপি এডিপি থেকে এডিপি জুড়লো, এডিপি জুড়ে গিয়ে সেখানে তোমরা পড়বে। তো কি হচ্ছে দেখো, এডিপি যখন জুড়ে গেল, এবার তারপরে এডিপি যখন রিলিজ হয়, আমরা জানি এটিপি আদ্র বিশ্লেষণ হয়, এটিপি আর ইনঅর্গানিক ফসফেট, এনার্জি রিলিজ হলো, সেই এনার্জি দিয়ে ক্রস ব্রিজ ফর্মেশন হলো। এবার যখন এখান থেকে এডিপি রিলিজ হবে এবং পরবর্তীতে ধীরে ধীরে ইনঅর্গানিক ফসফেট রিলিজ হবে, তখন কি হয়, এই রিলিজিং এর ফলে এরা গিয়ে রিল্যাক্স স্টেটে চলে আসে একটা। এডিপি যখন রিলিজ হয়, তখন এই আমরা জানবো, পরবর্তী দেখবে যে মায়োসিন হেড গুলো কি করে, এখান থেকে যেখানে জুড়ে গেছিল সেখান থেকে সরে গিয়ে অ্যাক্টিন ফিলামেন্ট গুলিকে, এই যে যে বাহুটি রয়েছে, বাহুটির মধ্যে ভাঁজ চলে আসবে। এবার দেখো এরকম ছিল, যদি এরকম হয়ে যায়, তাহলে কি হবে? এর সঙ্গে জুড়ে যে অ্যাক্টিন ফিলামেন্ট রয়েছে সেটা সেন্টারের দিকে মুভ করবে,
মায়োসিন গুলো এভাবে এডিপি রিলিজ করার সময় বাহুর মাধ্যমে একটা ফোর্স সৃষ্টি করে কেন্দ্রের দিকে ঠেলে দিচ্ছে। আবার নতুন এটিপি এসে জুড়ে যাবে, নতুন এটিপি জুড়ে গেলে এই ক্রস ব্রিজটা ভেঙে যাবে। আবার নতুন এটিপি যখন আদ্র বিশ্লেষণ হবে, আবার ক্রস ব্রিজ ফর্মেশন হবে, এডিপি রিলিজ হবে, সংকোচন হবে, আবার এটিপি জুড়ে যাবে, আবার রিলিজ হবে। তো সংকোচন হলো, তারপরে এটিপি নতুন এটিপি জুড়ে যায়, আগের এটিপি সব বেরিয়ে গেছে, নতুন এটিপি জুড়ে সঙ্গে সঙ্গেই ক্রস ব্রিজ। তাহলে ক্রস ব্রিজ ফর্মেশন কি, ক্রস ব্রিজ গুলি কিভাবে ভাঙে সেটা হচ্ছে এটিপি যখন জুড়ে হয়। আবার নতুন এটিপি আদ্র বিশ্লেষণ হবে, মায়োসিনের মস্তক দিয়ে আবার অ্যাক্টিনের মধ্যে যে মায়োসিনের অঞ্চলটি রয়েছে সেখানে যুক্ত হবে এবং ক্রস ব্রিজ ফর্মেশন করবে, ক্রস ব্রিজ তৈরি হবে। তো এভাবে একটা সাইকেল অফ কন্ট্রাকশন, দেন রিল্যাক্সেশন, আবার কন্ট্রাকশন, আবার রিল্যাক্সেশন, এভাবে চলতে থাকে। এবং এই প্রক্রিয়া আমরা জানি যে ধীরে ধীরে ক্যালসিয়াম কি হচ্ছে, এই সার্কোপ্লাজমের মধ্যে যে ক্যালসিয়াম গুলি ছিল, ক্যালসিয়াম গুলি ক্ষরিত হয়ে যাচ্ছে। আবার যখন, এবার দেখো, ততক্ষণ অবধি ক্যালসিয়াম এরা থাকবে ততক্ষণ অবধি একটা অ্যাকশন পোটেনশিয়াল থাকবে সেখানে। এই ক্রিয়া বিভবটি যখন সৃষ্টি হয় তারপর আমরা জানি ক্যালসিয়াম রিলিজ হয়েছিল সার্কুলার রেটিকুলাম থেকে। যতক্ষণ অবধি ক্যালসিয়াম সেখানে রয়েছে ততক্ষণ অবধি তো এই ঘটনাগুলি চলছে, কন্ট্রাকশন রিল্যাক্সেশন, কন্ট্রাকশন রিল্যাক্সেশন। বাট যখনই এই ক্যালসিয়াম আয়নগুলি পাম্পের মাধ্যমে সার্কোপ্লাজমিক সিস্টেমের মধ্যে আবার ফিরে যাবে, তাহলে কি হবে? ক্যালসিয়াম আয়ন ট্রোপোনিন থেকে বেরিয়ে যাবে, ট্রোপোনিনের সঙ্গে থাকবে না আর। ক্যালসিয়াম আয়ন যদি ট্রোপোনিনের সঙ্গে না থাকে, কনফর্মেশন তা থাকবে না, তাহলে আবার কি হবে? ট্রোপোনিন এসে মায়োসিন ফিলামেন্টকে আনমাস্ক করবে না, তাহলে মায়োসিন ফিলামেন্ট গিয়ে আবার অ্যাক্টিনের সেই মায়োসিন হেডের জন্য যে সক্রিয় স্থানগুলি ছিল সেই স্থানগুলো আবার ঢাকা পড়ে যাবে। তাহলে মাস্কিং অফ অ্যাক্টিন ফিলামেন্ট কি হবে সেখানে? আবার আবার সেই সংযুক্তি স্থানগুলি, অ্যাক্টিভ ফিলামেন্টের উপর যে মায়োসিনের সংযুক্তি স্থানগুলি ছিল সেই স্থানগুলি ঢাকা পড়ে যাবে। এর ফলে ডেড লাইনগুলি যেমন কাছাকাছি চলে এসেছিল, তাহলে আবার তাদের অরিজিনাল পজিশন বা এদের পূর্ব অবস্থানে ফিরে যায়। এই ঘটনাটাকে আমরা বলি যে পেশি শিথিল হয়ে গেছে। তাহলে দেখো কি হচ্ছে, এটা অ্যাক্টিন ফিলামেন্ট ছিল, মায়োসিন জুড়লো, এটিপি রিলিজ করলো, মায়োসিন কন্ট্রাক্ট করলো, আবার এটিপি ফর্মেশন হলো, আবার এটা ক্রস ব্রিজ ভেঙে গেল, আবার আরেকটু সামনে গিয়ে জুড়বে, আরেকটু সামনে। দেখো তাহলে কি করছে, মায়োসিন ধীরে ধীরে অ্যাক্টিন ফিলামেন্টের উপর, অ্যাক্টিন ফিলামেন্টটা দেখো এখানে প্রথমে জুড়েছিল, মায়োসিন আর কাজ ছিল, এখানে জুড়েছে, তারপরে এখানে, তারপরে এখানে, ধীরে ধীরে অ্যাক্টিন ফিলামেন্ট গুলিকে কি করছে, অ্যাক্টিন ফিলামেন্টের হালকা ফিলামেন্টটি পুরো ফিলামেন্ট বা মায়োসিন ফিলামেন্টের উপর গড়িয়ে গড়িয়ে যাচ্ছে। এবার এই যে রিয়াকশন টাইমটা, যে কতক্ষণ ধরে অ্যাক্টিন মানে সেই সংকোচন হবে, আবার কতক্ষণ পরে সে পূর্ব অবস্থানে ফিরে আসবে, এইটা সেল টু সেল ভিন্ন ভিন্ন কোষের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন হয়। কিছু কোষ রয়েছে যাদের ক্ষেত্রে এটা অনেক সময় ধরে চলতে থাকবে, আবার কিছু কোষ রয়েছে যাদের ক্ষেত্রে এটা কিছু সময় পরেই কোষগুলি আর থাকবে না, কোষগুলি শিথিল অবস্থায় ফিরে আসবে। ওকে। তো বারবার কোষগুলি যখন স্নায়ুতন্ত্রের মাধ্যমে বারবার যখন উত্তেজিত হয়, বারবার উদ্দীপিত হলে সেখানে বারবার সংকোচন, বারবার শিথিলতা ঘটবে। তো সেখানে কোষের মধ্যে কিসের মধ্যে কি হতে শুরু করে দেয়, কোষের মধ্যে আমরা জানি এটিপি তৈরি করার জন্য কি দরকার, এটিপি তৈরি করার জন্য আমরা জানি সেখানে রেসপিরেশন হয়, শ্বসন প্রক্রিয়া হয়। এবার যখন সাধারণভাবে অ্যারোবিক রেসপিরেশন হচ্ছে না, অক্সিজেনের অভাব, অক্সিজেন কম আসছে, বেশি বেশি পরিমাণে যদি সংশ্লেষণ হচ্ছে, তো যে পরিমাণ অক্সিজেন দরকার সেই পরিমাণ আসছে না, তখন সেখানে আমরা জানি অবাধ শ্বসন প্রক্রিয়া হয় এবং অবাধ শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয়। ওকে। যার কারণে কোষের মধ্যে কি চলে আসে, ফ্যাটিক, বা কোষের মধ্যে আমাদের যে কোষ অসাড় হয়ে যায়। মানে কিছু সময় পর অনেক ধরনের ধরে আমি কাজ করছি একটা সময় পেশি আর কাজ করছে না, তাহলে অসাড় হয়ে যায়। এটা কেন হয়? ল্যাকটিক অ্যাসিড গুলি যেহেতু সেখানে সঞ্চয় হয়ে যায়। এবার পেশির মধ্যে একটা বিশেষ ধরনের গঠন রয়েছে যেটাকে আমরা বলি মায়োগ্লোবিন। তো মায়োগ্লোবিন নামে একটি বিশেষ রঞ্জক পেশির মধ্যে থাকে, যেটির কাজ কি, যেটি তার মধ্যে অক্সিজেনকে স্টোর করে রাখে। এই অক্সিজেন স্টোর করে রাখলে সেখানে কি হবে, অ্যারোবিক রেসপিরেশন হবে, বেশি বেশি পরিমাণে এটিপি আসবে। তো যার মধ্যে যত বেশি পরিমাণ মায়োগ্লোবিন রয়েছে, সেই কোষটির সমস্যা রয়েছে, সে তত বেশি পরিমাণে অক্সিজেন সঞ্চয় করে রাখছে, বেশি পরিমাণে এটিপি উৎপন্ন করতে পারবে, তাহলে বেশি সময় ধরে সে সংকোচন প্রসারণের এই প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারবে। তাহলে খুব ফ্যাটিক পেতে সময় আসতে বেশি সময় লাগবে, তাই তো? যত বেশি সময় ধরে রয়েছে ততক্ষণ অক্সিজেন রয়েছে, ততক্ষণ তো সবার শোষণ হবে। যেই অক্সিজেন শেষ হবে তখন সেখানে ল্যাকটিক অ্যাসিড জমতে শুরু করে দিলে কোষ পেশিটি অসাড় হয়ে যায়। তো মায়োগ্লোবিনের রং যেহেতু লাল, তো যেখানে মায়োগ্লোবিন থাকে সেই পেশিগুলির রং সাধারণত লাল রঙের হয়। তো সেই পেশিগুলোকে আমরা বলি রেড ফাইবার। ওকে। এই পেশিগুলির মধ্যে যেহেতু অক্সিজেন রয়েছে এবং অক্সিজেন কি করে, সবাত শোষণ করবে, এই সবাত শোষণের স্থান হচ্ছে মাইটোকন্ড্রিয়া, তাই তো? তো মাইটোকন্ড্রিয়া এদের মধ্যে প্রচুর পরিমাণে থাকে এবং এদের মধ্যে প্রচুর পরিমাণে অক্সিজেন সঞ্চিত থাকে, যেটি এটিপির উৎপাদনে সাহায্য করে।
এই সমস্ত কোষ যেগুলির মধ্যে এটিপি রয়েছে বা এটিপি কিভাবে উৎপন্ন হয় সবাত শ্বসনের মাধ্যমে, সেই সমস্ত পেশিগুলিকে আমরা বলি সবাত পেশি। আর অন্যদিকে যে পেশিগুলিতে কম পরিমাণ মায়োগ্লোবিন রয়েছে, কম মায়োগ্লোবিন, তাহলে কম অক্সিজেন স্টোরড, তাহলে খুব সহজেই এরা কি করবে, অ্যানারোবিক রেসপিরেশন করবে। যেহেতু মায়োগ্লোবিন কম, মায়োগ্লোবিন না থাকার কারণে এরা বেশি লাল হয় না, সাদা রঙেরই হয়, ফ্যাকাশে বা সাদাটে রঙের হয়। এই ফাইবারগুলোকে আমরা যেহেতু রঙের উপর ভিত্তি করে এদেরকে সাদা পেশি বলি। সাদা, সাদা পেশিতন্তু। এবং এদের ক্ষেত্রে মাইটোকন্ড্রিয়ার সংখ্যাও খুব কম, কিন্তু এদের সার্কোপ্লাজমিক রেটিকুলাম অনেক বেশি। সার্কোপ্লাজমিক রেটিকুলাম যদি বেশি হয় তাহলে ক্যালসিয়াম স্টোর বেশি, তাহলে এরা খুব বেশি পরিমাণে কন্ট্রাকশন করতে পারে। আর তাহলে এরা কি, দেখো, এরা খুব তাড়াতাড়ি রেসপন্ড করবে, কিন্তু অক্সিজেন খুব তাড়াতাড়ি ফুরিয়ে যাবে, তাড়াতাড়ি ফ্যাটিগও চলে আসবে, অসার তাড়াতাড়ি হয়ে যাবে, তাই তো। এই পেশিগুলিকে বলা হয় অবাত পেশি। পার্থক্য যদি বলে রেড এবং হোয়াইট ফাইবারের ডিফারেন্স বলো, রেড এন্ড হোয়াইট ফাইবারের কি কি ডিফারেন্স হবে? যে এটির কালার রেড, এটা হোয়াইট। কেন? এতে মায়োগ্লোবিন বেশি রয়েছে, এতে মায়োগ্লোবিন কম রয়েছে। এতে অক্সিজেন স্টোর বেশি, এতে অক্সিজেন স্টোরেজ কম। এতে মাইটোকন্ড্রিয়ার সংখ্যা বেশি, এতে মাইটোকন্ড্রিয়ার সংখ্যা কম। এতে সার্কুলার রেডিকুলার সংখ্যা কম, এতে এখানে সার্কুলার রেডিকুলার বেশি রয়েছে, তাহলে ক্যালসিয়াম স্টোরেজ বেশি রয়েছে। তাহলে এটি মেইনলি সবাত শোষণ করে, তাহলে এটিতে মেইনলি, সরি, এটি অবাত শোষণ করে, অ্যানারোবিক। আর এটিতে মেইনলি সবাত শোষণ হয়, তাহলে এটি অ্যারোবিক। ঠিক আছে, মেইন ডিফারেন্স। এবার যে ব্যক্তি বেশি পরিমাণে আহ সাপোজ যে অনেক ম্যারাথনে দৌড়াতে চায়, অনেক সময় ধরে সে পেশি সংকোচন মোচন করতে চায়, তাহলে তার সে কি চেষ্টা করবে? সে চেষ্টা করবে তার শরীরে যেন আর রেড মাসেল, যে রেড ফাইবার গুলি রয়েছে, লাল পেশিগুলি রয়েছে, সেগুলি পেশি তন্তুগুলি উৎপন্ন হয়। তাহলে বেশি পরিমাণে সে অনেক সময় ধরে, তাহলে অসার হয়ে যাবে না। এবার যে মনে করে 100 মিটার রেস দৌড়াতে চায়, সাপোজ ইনস্ট্যান্ট এনার্জি যার দরকার, তাহলে তার কি দরকার? তার ইনস্ট্যান্ট কন্ট্রাকশন দরকার, তাই তো, তার পাওয়ারফুল কন্ট্রাকশন দরকার। পাওয়ারফুল কন্ট্রাকশনের জন্য সার্কুলার বেশি দরকার। তো সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে তারা হোয়াইট পেশিকে, যে হোয়াইট ফাইবার রয়েছে, সে সমস্ত অ্যাথলিটরা হোয়াইট পেশিকে নিজেদের বডিতে ডেভেলপ করে। ঠিক আছে, ওকে। তো এই ছিল পেশি, পেশির প্রকার, পেশির গঠনগুলি, এবং পেশি কিভাবে নিজেদের মধ্যে সংবেদনশীলতা সম্পন্ন করে। এবার আসছে দ্বিতীয় সিস্টেম। আমরা জানি যে চলনের জন্য আমরা কি কি বলেছিলাম, একটা ছিল নার্ভাস সিস্টেম, মাস্কুলার সিস্টেম পেশির তন্ত্র, এবং স্কেলেটাল সিস্টেম বা কঙ্কাল তন্ত্র। কঙ্কাল তন্ত্র না থাকলে পেশিগুলো জুড়বে কোথায়? তো এরপরে আমরা পড়বো কঙ্কাল তন্ত্র।